শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ম্যাথমেটিক্যাল সফটওয়্যার সম্পর্কিত আলোচনা। এই আলোচনা যাদের জন্য প্রযোজ্য বিএসসি ম্যাথমেটিক্সের স্টুডেন্টের জন্য, আর এছাড়া যারা ফিজিক্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বিভিন্ন কম্পিটিশনাল সম্পর্কে আগ্রহী তাদেরকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করতেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইকুয়েশন অফ এ সার্কেল ইন ম্যাথমেটিক, অর্থাৎ ম্যাথমেটিকে আমরা বৃত্তের সমীকরণ নিয়ে কাজ করব। বৃত্তের সমীকরণ কিভাবে ম্যাথমেটিকে কাজ করে এটা দেখাবো। এখানে এসেনশিয়াল কমান্ড বলতে একটা কমান্ড আমি লিখছি, শিফট প্লাস এন্টার ফ্রম কিবোর্ড। এর অর্থ হচ্ছে আমরা যখন কিবোর্ড থেকে কাজ করব তখন অবশ্যই ইনপুট থেকে আউটপুট তৈরি করার ক্ষেত্রে শিফট প্লাস এন্টার এই দুইটা কি একসাথে চাপ দিব, তাহলে আমাদের আউটপুট তৈরি হবে। এখন আমরা ইকুয়েশন অফ এ সার্কেল ইন ম্যাথমেটিকাতে এই টপিকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যায় অনার্স করতেছেন তাদের দ্বিতীয় বর্ষে একটা ম্যাথল্যাব পরীক্ষা হয়। ওই ম্যাথল্যাব পরীক্ষার একটা প্রশ্ন আজকে আমরা এখানে সলভ করব। তো আগে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নটা হচ্ছে এটা: write the mathematical code to find the equation of a circle which passes through the point একটা পয়েন্ট দেওয়া আছে 2, -1 and cuts the circles। দুইটা সার্কেলের সমীকরণ দেওয়া আছে। এটা একটা বৃত্তের সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ। এই দুইটা বৃত্তকে অর্থোগোনালি কাট করে and draw the graph in same set of axes by different colors। এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটা 2018 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা গণিতে অনার্স করতেছেন তাদের দ্বিতীয় বর্ষের ম্যাথল্যাব প্রশ্ন, এবং প্রশ্নের 7 নাম্বার প্রশ্ন। এটা এই 7 নাম্বারের এতে আছে এই প্রশ্নটা। এটা জিওমেট্রি অংশের প্রশ্ন। এই প্রশ্নটা আলোচনা করার পূর্বে আমি কিছু বেসিক কথাবার্তা একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমরা আসলে জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল, এখানে একটা কথা লেখা আছে, অর্থাৎ বৃত্তের সাধারণ সমীকরণ এটা x² + y² + 2gx + 2fy + c = 0। এটা বৃত্তের সাধারণ সমীকরণ। এই সমীকরণের এটা হচ্ছে কেন্দ্র -g - f কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে r √g² + f² - c। এই আইডিয়াটা কিন্তু আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এই জিওমেট্রি অংশে, একাদশ দ্বাদশ শ্রেণীতে যে গণিত ছিল ওই গণিতে একটা অংশ জ্যামিতির অংশে বা বৃত্তে এই আইডিয়াগুলো ছিল। এটা আমাদের কাছে খুব পরিচিত। কিন্তু এখানে যেটা বলা আছে এটা যদি আমি একটু আলোচনা করি, এখানে বলা আছে যে আমাদের বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল, অর্থাৎ বৃত্তের একটা সমীকরণ বের করতে হবে যেই সমীকরণটা এই বিন্দু দিয়ে যায়, যে বৃত্তটা 2, -1 বিন্দু দিয়ে পাস করবে, এবং দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এটা একটা বৃত্তের সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ। এই দুইটা বৃত্তকে কাট করবে অর্থোগোনালি। এখন অর্থোগোনালি শব্দটার উপর একটা ফোকাস আমি দিব। অর্থোগোনালি মানে কি এটা বলবো আমি, অর্থোগোনাল কন্ডিশন কি, এবং ড্র দ্য গ্রাফ ইন সেম সেট অফ অ্যাক্সিস। তার মানে আলটিমেটলি আমাকে যেটা কোশ্চেন সেটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে। এই জন্য আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে আমি কিছু ইনপুট লাইন এখানে ম্যাথমেটিকা কার্নেলে লিখে রাখছি। যেমন সিসি নামে যে ইকুয়েশনটা লিখছি সেটা হচ্ছে x² + y² 2gx + 2fy + c = 0। এটা আমি এটা মোটামুটি আমার মুখস্থ থেকে লিখছি। এটা আমাদের একটা বৃত্তের সাধারণ সমীকরণ লিখলাম। আর এই যে E1 নামে একটা সমীকরণ লিখছি, এটা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে। এই কোশ্চেন থেকে আমি এটা লিখছি। E2 নামে আরেকটা সমীকরণ লিখছি, এইটাও কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে, x² + y² 4x - 2y + 4। এই দুইটা কোশ্চেন থেকে লিখছি, আর এটা আমি বৃত্তের সাধারণ সমীকরণ লিখছি। তাহলে বৃত্তের সমীকরণ আমার এখানে ধরো 3টা। এখন আমি E3 এবং E4 এই দুইটা সমীকরণ কিভাবে লিখলাম এর একটা ব্যাখ্যা কিন্তু লাগবে। এই ব্যাখ্যা দেওয়ার জন্য আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই। সেটা হচ্ছে এরকম যে অর্থোগোনাল কন্ডিশনটা কি, অর্থাৎ এটা একটা বৃত্তের সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ। এই দুইটা বৃত্তের মধ্যে অর্থোগোনাল সম্পর্ক কখন থাকবে? যখন এই কন্ডিশনটা ফিল আপ করা হয়। অর্থাৎ এখানে g1 g2, এই সমীকরণ থেকে g1, এই সমীকরণ থেকে g2, 2g1 g2 হবে। এই সমীকরণটা f1, এখান থেকে f2, 2f1 f2 হবে। c1 এবং c2 এর সমীকরণে -c1 c2। এই কন্ডিশনটা যদি আমাদের
মেনে চলে তাহলে এই দুইটা বৃত্ত পরস্পর অর্থগোনাল হবে। এটা হচ্ছে মূল কথা। তো আমরা আমাদের প্রশ্নে যেভাবে দেওয়া আছে এইভাবে যদি এই কন্ডিশনটাকে প্রয়োগ করি তাহলে প্রথমে আমি এই কন্ডিশনগুলো একটু অ্যানালাইসিস করি। যেমন 1 নাম্বার সমীকরণে আমি একটা বৃত্তের সমীকরণ লিখছি যেটা আমাদের কার্নেলে লেখা ছিল ই সমীকরণ যেটা লেখা ছিল এই যে সিসি সমীকরণ নামে যে সমীকরণটা আমি লিখছি এটা লিখছি। আর E1 না যেটা লেখা আছে এটা আমি 2 নম্বরে লিখছি। এই যে E1টা আমি 2 নম্বরে লিখছি। তাহলে 1 নম্বরে বৃত্তের একটা 1 নম্বরে একটা বৃত্তের সমীকরণ আছে, 2 নম্বরে একটা বৃত্তের সমীকরণ আছে। 1 নম্বর বৃত্তের সমীকরণ থেকে আমি G1 F1 C1 ডিক্লেয়ার করলাম। G1 = G, এখান থেকে G, F1 = F আর C1 = C। 2 নম্বর বৃত্তের যে সমীকরণটা দুই নম্বর সমীকরণটা বৃত্তের সমীকরণটা হচ্ছে যায় x² + y² - x + 2y - 1 = 0। এখানে আমি এটাকে 2gx 2fy 2 + c ফর্মে লিখছি। এটাকে আমি একটু রিশেপ করে লিখছি। সেটা হচ্ছে এখানে যা আছে x² y², এখানে ছিল -x। -x এর জায়গায় আমি লিখছি 2 * ½ * x, অর্থাৎ এটাকে আমি মোটামুটি ক্যালকুলেশন করলে এটা -x হবে। কিন্তু এরকম লেখার কারণ হচ্ছে আমাকে 2gx ফর্মে লিখতে হবে। 2gx এখানে আছে 2y কে 2 * 1 * y, এখানে 2fy লিখছি, এই ফর্মটাতে লিখছি। আর প্লাস c লিখছি আমি, c এর মান -1 এভাবে। তাহলে এখান থেকে আমি g2 এর মান কত পেলাম? g2 এর মান -½ f2 এর মান কত 1 আর c2 এর মান -1। তাহলে এখানে g2 f2 c2 পেলাম 2 নম্বর সমীকরণ থেকে, আর g1 f1 c1 পেলাম 1 নম্বর সমীকরণ থেকে। এইগুলো এখন অর্থগোনাল কন্ডিশনে যদি অ্যাপ্লাই করি, এই যে g1 g2 অ্যাপ্লাই করলাম, এখানে 2g1 g2 2 f1 f2 -c1 এর জায়গায় c, c2 এর জায়গায় -1 বসিয়ে আমি এই যে সমীকরণটা -g + 2f - c + 1 এটা পেলাম। এটা অর্থগোনাল কন্ডিশন প্রয়োগ করে পেলাম। এইটা কিন্তু আমাদের এখানে E3। এই সমীকরণটাকে আমি E3 হিসেবে এখানে দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের E3। E4টাও সেম একইভাবে। E4টা আমি কিভাবে দেখাইছি, এখানে 1 নম্বর সমীকরণে একটা বৃত্ত আছে, 3 নম্বরে একটা বৃত্ত আছে। 1 নম্বরের GFC কে আমি G1 F1 C1 হিসেবে ডিক্লেয়ার করলাম। আর 3 নম্বরে যেটা হয়েছে 4x ছিল, 4x কে আমি 2 * 2x লিখছি। আর -2y ছিল, এটাকে 2 * -1y, আর এখানে +4 আছে। জাস্ট এখানে 2gx 2fy এই ফর্মটা তৈরি করার জন্য আমি লিখলাম। তাহলে আমার এখানে g2 হইছে 2, f2 হইছে -1, c2 হইছে 4। তাহলে এখানেও কিন্তু আমরা এই দুইটা বৃত্তের সমীকরণের মধ্যে যদি অর্থগোনাল কন্ডিশন প্রয়োগ করি, অর্থগোনাল কন্ডিশন প্রয়োগ করলে এখানে 2g2 2f -1 c1 এর জায়গায় c, c2 এর জায়গায় 4, এখানে এটা হিসাব করলে 4g - 2f - c - 4 0। তাহলে 1 আর 3 এই দুইটা সমীকরণ থেকে আমি 1 আর 3 এই দুইটা সমীকরণ থেকে অর্থগোনাল সম্পর্কের কারণে আরেকটা জিএফসি এর ইকুয়েশন পাওয়া গেছে 4g - 2f - c - 4। এটা একটা জিএফসি এর ইকুয়েশন পাওয়া গেছে। আরেকটা জিএফসি এর ইকুয়েশন ছিল আমাদের এটা -g 2f - c + 1। এই দুইটা, তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু কার্নেলে E3 সম্ভবত, আমি একটু দেখে নেই। এটা হচ্ছে E4, 4g - 2f - 4 - c, এটা হচ্ছে কার্নেলের E4। 4g - 2f - c - 4 = 0। এটা E4 নামে আমি এখানে কার্নেল ইন করাবো। তাহলে এখানে আমি এই জিনিসগুলো অলরেডি আগে থেকে লিখে রাখছি, এখন এগুলো নিয়ে কাজ করব আমি। আর E5 নামে যে ইকুয়েশনটা আমি এখানে লিখতে চাই সেটা হচ্ছে এখানে সিসি যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাতে x এর পরিবর্তে 2, y এর পরিবর্তে -1 বসাবো। অর্থাৎ এই সমীকরণে x এর পরিবর্তে 2, y এর পরিবর্তে -1 বসিয়ে একটা সমীকরণ পাবো। তাহলে আমাদের আসলে এখানে কেন এই কাজটা করব সেটা হচ্ছে এই বৃত্তটা আমরা যেটা আনসার হিসেবে বৃত্ত পাবো, সেই আনসারটা তো এটা আমাদের আনসার। সেই আনসারে এই বিন্দুটা বসাতে হবে, কারণ বৃত্তটা এই বিন্দুগামী। তাহলে 2 x এর মান 2, y এর মান -1 বসাবো কোথায়? সিসি তে। তারপর আমরা যেটা করব, তারপর এই E3 E4 E5 এই তিনটা বিন্দুর তিনটা সমীকরণ যদি সমাধান করি তাহলে জিএফসি এর মান পেয়ে যাব। এটা আমরা দেখলাম। তাহলে এটা মোটামুটি আমাদের বেসিক আইডিয়া। এখন আমি কার্নেলে যদি কাজ করাই, শুরুতেই কার্নেলে কাজ করি, তাহলে আমি শিফট এন্টার দিব। তাহলে সিসি ইকুয়েশনটাতে আমরা শিফট এন্টার দিব। তাহলে 1 নাম্বার ইনপুট এবং 1 নাম্বার আউটপুট দেখা যাচ্ছে। তারপর E1টাতে যদি আমি এটা সরাসরি কোশ্চেন থেকে আমি লিখছি, শিফট এন্টার দিলাম। তাহলে 2 নম্বর ইনপুট 2 নম্বর আউটপুট দেখা যাচ্ছে। এটাও সরাসরি কোশ্চেন থেকে
লিখলাম, এটাও 3 নাম্বার ইনপুট এবং 3 নাম্বার আউটপুট দেখা যাচ্ছে। E3টা কিন্তু আমি একটু ক্যালকুলেশন করে নিছি, অর্থগোনাল কন্ডিশনটা অ্যাপ্লাই করছি এখানে 1 আর 2 এর মধ্যে। আর 1 আর 2 এর মধ্যে আমি সিসির মধ্যে বিশেষ করে এই বৃত্তটা এবং এই বৃত্তটার ভিতরে আমরা অর্থগোনাল কন্ডিশন প্রয়োগ করে এই E3 ইকুয়েশনটা পেয়েছি। তাহলে এটাকে শিফট এন্টার দিলে এখন 4 নাম্বার ইনপুট 4 নাম্বার আউটপুট দেখা যাচ্ছে। E4টাও আমরা অর্থগোনাল কন্ডিশন প্রয়োগ করে পেয়েছি, এটা হিসাব করে দেখাচ্ছি। এটাও কিন্তু আমরা 5 নাম্বার ইকুয়েশন 5 নাম্বার আউটপুট হিসাবে দেখব, ইনপুট আউটপুট। E5 এ আমি যেটা করব সেটা হচ্ছে ওই বিন্দুগামী সেট হিসাবটা আসবে। তাইলে আমার মোটামুটি এখানে 3টা জিএফসি এর 3টি ইকুয়েশন হয়ে গেছে। এটা একটা জিএফসি এর ইকুয়েশন, এটা একটা জিএফসি এর ইকুয়েশন, এটা একটা জিএফসি এর ইকুয়েশন, অর্থাৎ আউটপুট 4, আউটপুট 5, আউটপুট 6, এই 3টা ইকুয়েশন জিএফসি এর, যেটাকে আমি E3, E4, E5 নামে এখানে ডিক্লেয়ার অ্যাসাইন করছি বা ঘোষণা করছি, বা এটাকে ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করা হয়েছে আর কি এখানে ব্যাপারটা। এখন এই 3টে ইকুয়েশন E3, E4, E5 আমি যদি সলভ করি, জিএফসি এর মান বের করি এখানে, তাহলে জি এর মান কত আসলো -2, এফ এর মান -5/4, সি এর মান আসছে -9/2। তাহলে এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে জিএফসি এর আমি মান বের করলাম। এখন সিসি ইকুয়েশন যেটা, এই যে প্রথম ইকুয়েশনটা যেটা, এই ইকুয়েশনে জিএফসি এর মান এক্স এর পরিবর্তে, জি এর পরিবর্তে, এফ এর পরিবর্তে, সি এর পরিবর্তে এই মানগুলো আমি পেলাম, এই মানগুলো বসিয়ে দিলাম, এই যে জি, এফ, সি এর মান বসিয়ে দিলাম। তাহলে এখানে এই জিনিসটা হবে, এই যে এটা আমাদের 8 নাম্বার আউটপুট হবে। হ্যাঁ, 8 নাম্বার আউটপুট হলো। তাহলে আমাদের ইকুয়েশন হয়ে গেল। এটা কিন্তু সরাসরি এটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে 8 নাম্বার আউটপুট একটা বৃত্তের সমীকরণ। আর এইদিকে আমাদের বৃত্তের সমীকরণ পাওয়া গেছে, এই যে E1, E2, যেটা আউটপুট 2, আউটপুট 3, আর এটা আছে আউটপুট 8। এই 3টা বৃত্তের সমীকরণকে যদি আমি কন্ট্রোল প্লট করলে আমার কি হয়, শিফট এন্টার দেই, তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে 3টা বৃত্তের সমীকরণ, এবং বৃত্তের সমীকরণগুলোকে কিভাবে অর্থগোনালি সেট করছে বা কাট করছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে, এবং 3টা কালার দিয়ে কিন্তু 3টা সমীকরণকে দেখাচ্ছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমি একটু কিছু এডিটিং করে বা কিছু কন্ট্রোল প্লট কেন এখানে দিব, এখানে প্লট দেওয়া যাবে কিনা? না, এখানে প্লট দেওয়া যাবে না, কারণ প্লট আসলে কখন ইউজ করা হয়, যখন শুধু এক্স এর মান নিয়ে আমি কাজ করি তখন শুধু প্লট ইউজ করব। কিন্তু এখানে এক্স, ওয়াই এই দুইটা মান নিয়ে আমি কাজ করছি, এই জন্য কন্ট্রোল প্লট ইউজ করতে হবে। অর্থাৎ যখন দুইটা ভেরিয়েবলকে আমি নিয়ে কাজ করব তখন কন্ট্রোল প্লট নিয়ে কাজ করব, আর শুধু প্লট করব যখন একটা ভেরিয়েবল নিয়ে কাজ করব। আর এই যে এখানে যে ব্যাপারটা, এখানে ফ্রন্ট স্ল্যাশ ডট, এই জায়গাটা আমি আসলে কি বোঝাতে চাই, ফ্রন্ট স্ল্যাশ ডট দিয়ে আমি কি বোঝাতে চাই, এটা যদি আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে এই ইকুয়েশনে যদি আমি অ্যাপ্লাই করি, যেমন E1 এ যদি আমি জাস্ট এটা বোঝানোর জন্য যে ফ্রন্ট স্ল্যাশ ডট কিভাবে অ্যাসাইন করে, এটা আমি এখানে কাজটা না করে এখানেও করতে পারি। এইটা জিনিসটা আসলে কি, এখানে সিসি, এখানে ফ্রন্ট স্ল্যাশ ডট, এই জাস্ট এইটুকু আমি আসলে অ্যাসাইনমেন্টের জন্য কাজ করছি। এই কাজটা আমি যদি এখানেও করি তাহলে দেখা যাবে, যেমন এখানে যদি আমি সিসি ফ্রন্ট স্ল্যাশ ডট এক্স এর পরিবর্তে যদি আমি একটু এ বসাই, তাহলে কিন্তু এখানে এই সমীকরণে এক্স এর পরিবর্তে এই বসাই, তাহলে এই কমান্ডটা ইউজ করতে হবে। এইটা হচ্ছে এই কমান্ডের মূল জিনিস। তাহলে শিফট এন্টার দিলাম, তার মানে এই কমান্ডটার এই কাজটা হয়েছে, এক্স এর পরিবর্তে এই সমীকরণে এক্স এর পরিবর্তে আমি সিসি সমীকরণে এক্স এর পরিবর্তে বসাইছে। এই কমান্ডটা আমি একটু এখানে রিভিউ করে আলোচনা করে নিলাম। তাহলে মোটামুটি আমাদের প্রশ্ন এবং উত্তর যদি বলি, তাহলে এটা হচ্ছে প্রশ্ন আর এটা হচ্ছে তার উত্তর। এখানে প্লট করা হয়েছে এবং অর্থগোনাল কন্ডিশন অ্যাপ্লাই করে আমাদের দেখানো হয়েছে। তো আমরা মোটামুটি একটা প্রশ্ন অ্যানালাইসিস দেখলাম, যে 2018 সালের প্রশ্নটা ছিল 2018 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যাথল্যাব প্রশ্ন, 7 নাম্বার প্রশ্নের এ পার্ট। এটা বিশেষ করে যারা গণিত অনার্স করতেছে, গণিতে বিশেষ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 3 ধরনের স্টুডেন্টদের জন্যই প্রযোজ্য, মেজর নন মেজর কোশ্চেন হিসেবে থাকে। তো এতক্ষণ পর্যন্ত আসলে যারা আমাদের সাথে সময় দিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, আপনাদের
সমৃদ্ধি হবে এই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে ম্যাথেমা শুকুর এই চ্যানেলের প্রতি আপনাদের সমর্থন সহযোগিতা কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।